বাঁধনের স্বামী রাহিমের সঙ্গে তার বড় জায়ের বেশ ভাব, শুধু ভাব নয়, গলায় গলায় ভাব। রাহিম বাঁধনের থেকেও বেশি তার ভাবের কথা শোনে। এই নিয়ে প্রায় তাদের কথা কাটাকাটি হয়। শরীরটা ভালো লাগছে না, একটু ডাক্তারের কাছে নিয়ে যাবে? কদিন ধরে কিছু ভালো লাগছে না, মাথাটা জিমজিম করছে, বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারি না। সকালে রান্না করতে গিয়ে মাথা ঘুঁড়ি দিয়েছে। তুমি আবার রান্নাও করো? আজ অবধি তো কখনো দেখলাম না। বড়োভাবে রান্না করলে তুমি রান্নাঘরেও যাও না, এত সমস্যা কোথা থেকে হাজির হলো? তুমি বলতে চাইছো কি আমি রান্না করি না? তোমার ভাবে সব কাজ করে, আমি সারাদিন শুয়ে বসে থাকি? বলতে চাইছি না, আমি বলেছি। তুমি আসার আগে ছুটে রান্নাঘরে গিয়ে কাজ দেখালে তুমি দেখবে কি করে? সারাদিন বাসায় তুমি থাকো নাকি আমি? সকাল সকাল কোনো চিল্লাচিল্লি করতে চাচ্ছি না রাহিম, রাগ উঠিও না। রেগে গেলে কি করবে? হ্যাঁ, আমাকে মারবে? বড় ভাবির সাথে তোমার এত রেশারেশি কিসের? মিলেমিশে থাকতে পারো না? নিজের স্বামী রেখে আমার স্বামী ধরে টান দিলে আমি হাত পা গুটিয়ে বসে থাকবো? ভাবি দেবর সম্পর্ককে তোমরা প্রেমিক প্রেমিকা করে ফেলেছ। কি ভেবেছো আমি কিছু বুঝি না? সব খবর রাখি না আমি? এক থাপ্পড় গাল ফাটিয়ে ফেলবো, খালি উল্টাপাল্টা কথা। সন্দেহ করা ভালো, কিন্তু সন্দেহের বসে বেশি কিছু ভাবা ঠিক না। থামলে কেন? মারো, মেরেই ফেলো। এসব নোংরামি দেখাচ্ছে মরে যাওয়াই ভালো। ভাবির সঙ্গে তোমার রঙ্গলীলা দেখতে ইচ্ছে করে না, এসব সহ্য হয় না আমার। আমি কেন, কোনো মেয়েরই তার স্বামীর সাথে এসব সহ্য করবে না। আর একটু উল্টোপাল্টা কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। ভাবিকে আমার সাথে জড়িয়ে বাজে কথা বকবে না। নিজের চোখে দেখেছি সেদিন রাতে ভাবির ঘর থেকে বের হতে, ভাইয়া বাসায় ছিল না। তুমি অত রাতে তার ঘরে কি করছিলে? রাতকানা রোগে ধরলো তোমাকে? কি উল্টোপাল্টা বকছো? বেশি কথা বলো না, তৈরি হও, ডাক্তারের কাছে যেতে হবে। আমি বাইরে অপেক্ষা করছি, বেশি সময় অপেক্ষা করিও না, তাহলে ফেলে চলে যাব। রাহিম বের হয়ে গেল। বাঁধন থমেরে বসে রইল। রাগে জিদে তার চোখ দিয়ে পানি পড়ছে। তৈরি হয়ে বের হতেই বড়ভাবে এসে বলল, রাহিম কোথায় যাচ্ছ? বাঁধনকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব। কোনো দরকার ভাবি? দরকার তো একটু ছিল। বাঁধন তোমার কি হয়েছে? ও শরীরটা কয়েকদিন ধরে ভালো নেই, তাই ডাক্তারের কাছে নিতে বলছে। এই কারণে কেউ ডাক্তারের কাছে যায়? সামান্য কারণে টাকা খরচের ধান্দা? তাহলে তো সেটার থেকে আমার কাজটা জরুরি। এক কাজ করো রাহিম, আজকে ডাক্তারের কাছে যেতে হবে না। আমার কিছু জিনিসপত্র লাগবে, এনে দাও। রুমে এসো, আমি লিস্ট দিচ্ছি। আপনার উপর আমার জান করবান ভাবি, আপনার হুকুম অমান্য করার সাহস আমার নেই। আপনি যা বলবেন তাই হবে, আমি আসছি। বাঁধন বাকরুদ্ধ হয়ে তাদের দিকে তাকিয়ে আছে, কি বলবে ভাষা নেই। ভাবি বাঁকা হাসি দিয়ে রুমে চলে গেল। শুনলো তো ভাবি কি বলল? এতটুকুর জন্য ডাক্তার দেখানোর কি দরকার? শুধু শুধু টাকা নষ্ট। এখন ডাক্তারের কাছে গেলে এতগুলো টেস্ট দিবে, পরে টেস্টগুলো দেখে বলবে সব কিছু নর্মাল। এত কিছু দরকার আছে বলো? ভাবি নাকি একটা জরুরি প্রয়োজন আছে, আমি বরং সেখানে যাই। মন খারাপ করো না, তোমাকে আরেকদিন সময় নিয়ে ডাক্তারের কাছে যাব। দূরে যাও, তোমার এই হাত দিয়ে আমাকে স্পর্শও করবে না। যাও, তোমার ভাবির কাছে যাও, আমার কাছে আসবে না। আহা শোনাবো, রাগ করে কেন? ভাবির খুব বেশি প্রয়োজন, তাই জিনিসপত্রগুলো এনে দেই। তোমাকে অন্য একদিন নিয়ে যাব, প্রমিস করছি। আমার অসুস্থতার থেকে ভাবির কাজটা বেশি জরুরি। ডাক্তারের কাছে পরও যেতে পারবো, তার কাজটা না করলে দুনিয়া উল্টে যাবে। বাহ, সাব্বাস রহিম, তোমার মতো স্বামী ঘরে ঘরে চাই, তাহলে কোনো বড় ভাইয়ের বউয়ের সমস্যা হবে না। আমার একটা দেবত থাকলে আমারও ভালো হতো, সকল প্রয়োজন পূরণ হয়ে যেত। রাহিম জেগে বাঁধনের গালে একটা জোরে থাপ্পড় মারল। আঙুল তুলে রাগি গলায় বলল, থাপ্পড়টার কথা মনে থাকলে ফালতু বকবক করো না, যাও রুমে যাও। ভাবির সাথে জোড়া দিবে না, তুমি তোমার লিমিট ক্রস করো না, তাহলে বিপদে পড়বে। তুমি আমার গায়ে হাত তুললে? তোমার ভাবির জন্য তুমি আমার গায়ে হাত তুললে? আমি কাউকে ছাড়বো না। তোমার ভাবিকে তো আরও আগে নয়, আমার স্বামীকে নিয়ে যাওয়ার শাস্তি তাকে পেতেই হবে। দৌড়ে ভাবির রুমে গিয়ে ভাবির চুলের মুঠি টেনে ধরে বলল, নিজের স্বামী থাকা সত্ত্বেও আমার স্বামীর দিকে নজর দিতে লজ্জা করে না? পাজে মহিলা, আমার জীবনটাকে নরক করেছিস কেন? তোর মন বাড়া বাঁধে আমি ছাই দিয়েছি, কয়টা লাগে তোর? হ্যাঁ, একটা দিয়ে মন ভরে না? রাহিম, তোমার ও পাগল হয়ে গেছে, ওর হাত থেকে আমাকে রক্ষা করো, মেরে ফেললো আমাকে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। আজকে তোকে মেরে ফেলবো, দরকার পড়লে নিচে জেলে যাব, তাও আমি আজকে তোকে মেরে ফেলতে হব। ভাবির চিৎকার শুনে রাহিম ছুটে এলো। বাঁধনের হাত থেকে তাকে ছাড়াতে ছাড়াতে ধমক দিয়ে উঠল, তুমি পাগল হয়ে গেছো? ভাবির চুল ছাড়ো বলছে, ব্যথা পাচ্ছে। বাঁধন, পাগলামি করো না। রাহিম জোর করে আরিফার চুল ছাড়িয়ে নিল। আরিফা রাহিমের বুকে মাথা রেখে হু হু করে কেঁদে উঠল, তোমার বউ আমাকে মেরে ফেলবে রাহিম, আমাকে বাঁচাও। ডাইনি আমার থেকে কীভাবে তাকিয়েছে দেখো। ওকে তোমার সামনে থেকে সত্যি বলো, তো আমি যে কী করে ফেলবো নিজেও জানি না। এই নোংরা মহিলা তোমার কাঁধে মাথা রেখেছে কেন? আমার মাথা ঠিক নাই, আমি বলে দিচ্ছি আমি ওকে খুন করব। তুমি ওকে ছেড়ে দাও বলছে। ছেড়ে দিয়েছে, এবার শান্তি। চলো রুমে চলো, আমি ওনাকে একটু ধরবো না। তুমি আমার বউ, আমি তোমাকে ভালোবাসি। আরিফা অবাক চোখে তাকিয়ে আছে। রাহিম চোখের ইশারায় কিছু বোঝালো, যাতে আরিফার মুখে হাসি ফুটে উঠল। রাহিম বাঁধনকে নিয়ে চলে গেল। দুদিন পর রাহিমের বড় ভাই নাসির ফিরল।
প্রজেক্টের কাজে সে বেশিরভাগ সময় এক জেলা থেকে আরেক জেলা ঘুরে বেড়ায়। সেই সুযোগে তার বউ দেবরের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছে। ভাই আসবো? আরে বাঁধন যে, এসো এসো। বাঁধন ভেতরে ঢুকল। কি খবর তোমার, বলো? আসার পর তো তোমাদের আর দেখা পেলাম না, হঠাৎ গায়েব হয়ে গিয়েছিলে নাকি? গায়েব হতে পারলে তো অনেক ভালো হতো, তার পারলাম কোথায়? চেহারা রেহাল কেন? ঠিকমতো ঘুমাও না? চোখে নিচে তো ডার্ক সার্কেল পড়ে গেছে, চোখ মুখ ফোলা ফোলা। আমি দাঁড়িয়ে থাকতে পারি না, মাথা ভনভন করে। আমি কি বসতে পারি? হ্যাঁ বসো, তোমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে, ডাক্তার দেখাও না? আপনার ভাইয়ের ডাক্তার দেখানোর সময় আছে, কিন্তু ভাবিকে নিয়ে বাইরে ঘুরতে অনেক সময় আছে। তোমার কথা আমি ঠিক বুঝলাম না। ভাবি কোথায়? একটু বাইরে গেল, বলল কিছু শপিং আছে। শপিংয়ে যায়নি, দেবরের সাথে প্রেম করতে গিয়েছে। আপনি পাশে আছেন, তাদের সময় কাটাতে সমস্যা হচ্ছে, দেখেন কোনো হোটেলে গিয়ে উঠেছে। কি বলছে এসব? নিজের স্বামী ভাসুরের বউকে নিয়ে এসব বাজে কথা বলতে তোমার মুখে বাঁধল না? ছি বাদন। সত্যি কথা বলতে কোনো সমস্যা নেই, সত্যি কথা বলতে মুখে কেন বাঁধবে? আমি সত্যি বলছি, আমি সত্যিটা জানার পর থেকে কম মার খাইনি। আপনার ভাই আমাকে মেরে ফেলার হুমকিও পর্যন্ত দিয়েছে। এই বাসা থেকে চলে না গেলে আমাকে মেরে ফেলবে। অসহ্য অত্যাচার সয়ে মিথ্যে কেন বলবো? আমার স্বামীর সাথে আপনার বউয়ের অবৈধ সম্পর্ক আছে, বিশ্বাস না হলে আমি আপনাকে হাতে নাতে প্রমাণ দিতে পারি। নাসিরের চোখ মুখে বিস্ময়, এত বড় শখটা সে সহ্য করতে পারছে না। রাতে আরিফা রান্নাঘরে এসে দেখল বাঁধন আলু কুচি করছে। তোর স্বামীকে তুই হাত করে রাখতে পারিস না, সেটা তোর ব্যর্থতা। আমাদের মাঝে দেয়াল হয়ে না থেকে তুই চলে যাস না কেন? আমি কোথায় যাব বা না যাব তা কি তোকে বলবো? কার জন্য থাকিস সেখানে পড়ে? তোর স্বামী এখন তোকে সহ্য করতে পারে না, কিছু বললে মার খাস। কোন মায়ে আছিস তুই ভালো জানিস। আমাকে নিয়ে তোরা তো চিন্তা করতে হবে না, নিজের চরকায় তেল দে। এত কিছুর পরও তুই আমাকে সাবধান করিস, বিষয়টা আসলে হাস্যকর। চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন, প্রবাদটা জানিস তো? তোর দিন এগিয়ে আসছে, অপেক্ষা কর। পাগলের সুখ মনে মনে। বাঁধন উত্তর দিল না, চুপচাপ কাজ করতে লাগলো। রাতের কাজ শেষে বাঁধন রুমে যেতেই দেখল রাহিম মোবাইল হাতে বসে আছে। এক পলক বাঁধনের দিকে তাকালো না। বাঁধন সেসব গ্রাহ্য না করে শুয়ে পড়ল। গভীর রাতে পাশ হাতড়ে যখন রাহিমাকে দেখতে না পেল, তখন চুপি চুপি ড্রয়িং রুমে হাজির হলো। হঠাৎ লাইট জ্বলে ওঠায় রাহিম আরিফা দুজনেই চমকে উঠল, কারণ লাইটটা নাসির জ্বালিয়েছে। ভাইয়া তুমি? আমি তোমাকে সবটা খুলে বলছি, এবার বিশ্বাস হলো ভাইয়া? নাসির এগিয়ে এসে রাহিমের শার্টের কলার টেনে ধরে অনবরত মারতে লাগলো। মারেন, ইচ্ছে মতো মারেন, একটু ছাড়বেন না। তার বাচ্চা, তোকে আমি কত বিশ্বাস করেছি, আমার বিশ্বাসের এই মূল্য দিলি তুই? আজকে তোকে আমি মেরে ফেলবো, হারাম যাতে নিজের ভাবির সাথে। ছি, তোদেরকে একসাথে ঘনিষ্ঠ হয়ে বসে থাকতে দেখেছি আমি, এসব নোংরামি করার আগে তোদের বুক কাঁপলো না? ওকে ছেড়ে দাও নাসির, তোকে একটু পর ধরছে। আরও মারেন, মেরে ফেলেন, কাউকে ছাড়বেন না। নাসির রাহিমকে বেদম প্রহার করে আরিফাকে ধরল, চুলের মুঠি টেনে ধরে গালে সশব্দে কতগুলো চর মারল। এভাবে নষ্টামি করতে তোকে ঘরে রেখেছি আমি? নিজের ভাইয়ের সমান দেবরের সাথে নোংরামি করতে কি করে পারলি তুই? বিবি কি বর্জন করে দিয়েছিস? বাঁধন, একটা শক্ত মোটা দড়ি নিয়ে আসো, ওদের দুজনকে ঝুলিয়ে পেটাবো আমি। জি ভাইয়া। বাঁধন দ্রুত দড়ি খুঁজতে লাগলো, একটা মোটা দড়ি নিয়ে এলো। ওদের দুজনকে বাঁধতে সাহায্য করো। আরিফা নাসিরের পা জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে কাঁদতে বলে, আমাকে মাফ করে দাও, আমি অন্যায় করেছি। অন্যায় যেহেতু করেছিস শাস্তি পেতে হবে। তোদের দুজনকে পুলিশে দেব, তোকে দেব ড্রাগের কেসে ঢুকিয়ে, ওই হারামিকে দেব নারী নির্যাতনের কেসে, সারা জীবন জেলে পৌঁছে মরবি। আমাকে ডিভোর্স দিয়ে দাও, তাও এমন কিছু করো না। তোকে ছেড়ে দিলে কিংবা ডিভোর্স দিলে লাভ হবে না, বরং তোর জন্য সুবিধা হবে। তুই অনায়াসেই এই হারামিকে বিয়ে করতে পারবি, আমি তা হতে দিতে পারি না। আমায় মাফ করে দাও বাঁধন, এবারই শেষ, আমি একদম ভালো হয়ে যাব। মরে যাব তাও মাফ করব না, তোর নোংরা মুখে আমার নাম নিস না। আমি এদেরকে বেঁধে ফেলছি, তুমি পুলিশকে কল করো বাঁধন। রাহিম এগিয়ে এসে বাঁধনের পা জড়িয়ে ধরতে নিলে বাঁধন পা ঝাড়া মেরে চলে গেল পুলিশকে কল করতে। তোর বেতন দ্বিগুণ করে দেবো চাঁদনি, শুধু তোর শরীরটা একটু ছুঁয়ে দেখতে দিস। কি বলতেছেন স্যার? ম্যাডাম থাকতো আপনি আমাকে এমন প্রস্তাব দেন? লজ্জা করছে না? লজ্জা কেন করবে বলতো? আমি পুরুষ মানুষ, আমার কি চাহিদা বলতে কিছু নেই? সেজন্য ম্যাডাম আছে, আপনি তবুও আমার দিকে নজর দেন, লজ্জা থাকা উচিত আপনার। শারীরিক চাহিদার কাছে লজ্জা বিষয় না। তোর ম্যাডাম প্রেগন্যান্ট, প্রেগন্যান্সিতে সমস্যা থাকাই ওর কাছে যাওয়া যায় না। এদিকে আমার শারীরিক চাহিদার জন্য শান্তি পাচ্ছি না আমি। প্লিজ তুই না করিস না। তোর ঘরে একটা পোলা আছে, তার ভরণ পোষণের দায়িত্ব আমি নেব। যা,
এত কষ্ট করে তোর বাসায় বাসায় কাজ করে বেড়াতে হবে না। চাঁদনি নিশাদের কথায় চিন্তায় পড়ে যায়। এতক্ষণ রান্নাঘরের চুলার সামনে দাঁড়িয়ে কাজ করছিল সে। তখনই নিশাদ কফি চাইতে এসে কথাগুলো বলছিল। নিশাদের প্রস্তাবে লোভও লাগছে, আবার নিজের ইজ্জতের ভয়, ধরা পড়ার ভয়ও হচ্ছে তার। ঘরে একটা ছেলে আছে তার, স্বামী মাতাল মানুষ, তাদের দিকে ফিরেও দেখে না। এই জন্য ভদ্রঘরের মেয়ে হয়েও মানুষের বাসায় বাসায় কাজ করে বেড়ায় সে। তাতে যা পায় দিন এনে দিন খেতেই 12টা বেজে যায়। নিশাদের প্রস্তাবটা নেহতেই মন্দ নয়, স্বামীকেও তেমন কাছে পায় না, এতে দুদিকেই তার লাভ হবে। চাঁদনি চুপচাপ দাঁড়িয়ে চিন্তা করে দেখে নিশাদ হালকা ধাক্কা দিয়ে বলে, কিরে, হ্যাঁ বা না কিছু একটা উত্তর দে। তুই রাজি না হলে তোর কাজ এখান থেকে বাদ, ছাঁটাই করে দেবো তোকে। চাঁদনি ঘাবড়ে যায়। কাজ থেকে ছাঁটাই করলে তো তার চলতে ভীষণ কষ্ট হবে, তার থেকে ভালো রাজি হওয়াই উচিত। চাঁদনি নিশাদের কথার উত্তরে বলে, ঠিক আছে স্যার, আমি রাজি, তয় একটা কথা। কি কথা? আমার টাকা অ্যাডভান্স দিতে হবে, আর ম্যাডামও জানি টের না পায়। টের পেলে বুঝতেই পারছেন কি হবে। টের পেলে আমার সংসার শেষ রে চাঁদনি। তুই কোনোদিন তোর ম্যাডামকে বলবি না, বললে তোর ছেলেকে আমি মেরে গুম করে দেব। না স্যার, ম্যাডাম কোনোদিনও জানবে না। এই, তুমি কফি আনতে গিয়ে কফির তলায় পড়লে নাকি? নিশাদ আর চাঁদনির কথার মাঝেই নিশাদের স্ত্রী নীরা ড্রয়িং রুম থেকে চিল্লিয়ে কথাটা বলল। নীরার কথা শুনে নিশাদ তড়িঘড়ি করে চলে যায় রান্নাঘর থেকে কফি নিয়ে। ড্রয়িং রুমে এসে মুখে মিথ্যা হাসি ঝুলিয়ে বলে, ওই তো কফির জন্য দুধ বের করা ছিল না, ফ্রিজ থেকে বের করা হলো। তা তো জমেছিল, এর জন্য একটু সময় লাগলো। তো কফির কথা চাঁদনিকে বললে করে দিত না নাকি? চাঁদনি তো রান্নায় ব্যস্ত, জান, তোমার জন্য খাবার বানাচ্ছে। ওকে প্যারা দিলে রান্নায় তো দেরি হতো। তোমার তো সময় মতো খেতে হয়, জান। ডাক্তার তো বলে দিয়েছে তোমার খাবারে জানি অনিয়ম না হয়, সেজন্য ওকে প্যারা দিলাম না। দিন দিন তোমার পাগলমো দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি জান। সত্যি তুমি আমায় কত ভালোবাসো। তোমার ভালোবাসা দেখে আমি আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি জান। ইস, তুমি আমায় ভালোবাসো বলেই তো আমি তোমায় এত ভালোবাসি। নিশাদ নীরাকে বুকে জড়িয়ে বসে থাকে। চাঁদনি ঘর মোছার জন্য রান্না সেরে বের হয় কিচেন থেকে। বের হয়ে নিশাদ আর নীরার এমন মধুর মুহূর্ত দেখে তার বুকের ভিতর মোচড় দিয়ে ওঠে। মনে মনে ভাবে, ঢং দেখো, নিষ্পাপ দেখতে বউটাকে ঠকাচ্ছে। নিশাদকে কি দোষ দিবে, সেও তো ঠকাচ্ছে নীরাকে। মেয়েটা বড্ড ভালো। অন্য বাসায় যখন কাজ করে সেসব বাসার মালিকরা কত বাজে ব্যবহার করে, অসম্মান করে। সে তুলনায় নীরা তাকে যথেষ্ট সম্মান করে। কিন্তু সে কি করবে, দারিদ্রতার তাড়নায় সেও তো নিরুপায়। চাঁদনি দীর্ঘশ্বাস ফেলে গলা খাকারি দিয়ে ড্রয়িং রুম পেরিয়ে এক রুমে চলে যায় পানি আনতে। চাঁদনিকে দেখে নীরাকে ছেড়ে দেয় নিশাদ। নীরা লজ্জায় উঠে রুমে চলে যায়। চাঁদনি বালতিতে পানি ভরিয়ে আগে নীরার রুম মুছতে আসে। নীরা বিছানায় বসে ফোনে বাবার বাড়ির মানুষের সাথে কথা বলছিল। তার কথা বলা শেষ হলেই চাঁদনি কাজ করতে করতে বলে, ম্যাডাম একটা কথা কই। হ্যাঁ বলো। স্যার আপনাকে খুব ভালোবাসে তাই না ম্যাডাম? হ্যাঁ চাঁদনি, একটু বেশিই ভালোবাসে। আজ তো পাগল একটা তোমার স্যার। আচ্ছা ম্যাডাম, স্যার যদি কোনোদিন কোনো কারণে আপনাকে ঠকায়, আপনি মাইনা নিতে পারবেন? নীরা অবাক হয় চাঁদনির কথায়, হতবাক হয়ে বলে, তোমার এমন কেন মনে হলো যে নিশাদ আমায় ঠকাবে? এমনি ম্যাডাম, আপনাদের ভালোবাসা বেশি তো সেজন্য ভয় হয়। কারণ অতিরিক্ত যাই দেখেছি জীবনে সবই দেখেছি ভেঙে যেতে। এমন দিন না আসুক জীবনে, কিন্তু আসলে সেদিন নিশাদের নিস্তার থাকবে না। চাঁদনি একটু হাসার চেষ্টা করে ফাঁকা ঢোক গিলে। মেয়েটাকে ঠকাতে তার কষ্ট হচ্ছে, কিন্তু কি বা করার আছে তার। চাঁদনি তাড়াতাড়ি করে ঘর মুছে বেরিয়ে এসে ড্রয়িং রুম মুছতে শুরু করে। নিশাদ চাঁদনির হাত ধরে তার দিকে ফিরিয়ে বলে, নীরাকে এসব কি বলছিলি? হ্যাঁ, এসব কথা কেউ বলে? ও যদি আমার উপর সন্দেহ করে? সন্দেহ করবে কি, ম্যাডাম তো জানেও না তার স্বামী তাকে ঠকাচ্ছে, অথচ ম্যাডাম আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে। বিশ্বাস দিয়ে ছাই করব? অফিসের বসের মেয়ে বলে সারা জীবন যা অত্যাচার করে আসলো, ওকে বিয়ে করে আমার জীবন শেষ। একদম বেশি কথা বলবি না তুই। তোর সমস্যা হলো বল, আমি তো ম্যাডামকে ভুলভাল বুঝিয়ে তোকে ছাঁটাই করার ব্যবস্থা করি। দয়া করে এমন করবেন না স্যার, এখন একটা কাজ হারালে কাজ পাওয়া কঠিন। তাহলে চুপচাপ আমার কথা মতো কাজ করবি। আগামীকাল একটু সকাল সকাল চলে আসবি। যা, টেবিল খাবার সাজা। চাঁদনিকে কথাগুলো বলেই নিশাদ রুমে যায়। বউ প্রেগনেন্ট বলে তার শ্বশুর তাকে মেয়ের খেয়াল রাখতে চাকরিতে যেতে বারণ করেছে। পরদিন সকালবেলায় নিশাদের কথা মতো সকাল সকাল আসে চাঁদনি। নিশাদ দরজা খুলে চাঁদনিকে হ্যাচকা টানে বুকে টেনে দরজা লাগিয়ে দেয়। চাঁদনি ভরকে গিয়ে বলে, ম্যাডাম দেখে ফেলবে স্যার, কি করছেন এসব? জানবে না তোর ম্যাডাম, তার সকালের নাস্তায় দুধের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। সে বেঘরে ঘুমাচ্ছে এখন। কি করছেন এসব? গর্ভবতী মেয়েকে কখনো কেউ ঘুমের ওষুধ দেয়? বাচ্চার ক্ষতি হবে তো। হবে না ক্ষতি, একটা দুটো অল্প পাওয়ারের খাওয়ালে কিছু হবে না। তোর ম্যাডামের ঘুমের সমস্যার জন্য ডাক্তারই সাজেস্ট করেছিল, সেটাই খাইয়ে দিয়েছে। ও ঘুমাচ্ছে, চল যা করা দ্রুত করতে হবে, এরপর তো উঠে গেলে বিপদ। চাঁদনির হাত ধরে টেনে একটা ফাঁকা রুমে নিয়ে যায় নিশাদ। তা নীরা হাতে তালি দিয়ে উচ্চস্বরে বলে, বাহ নিশাদ বাহ,
এই তোমার ভালোবাসা? নিশাদ চমকে তাকায় দরজার দিকে। কখন নীরা উঠে যায় সেই খেয়াল রাখতে দরজা খুলে রেখেছিল সে, কিন্তু নীরা উঠে আসবে বুঝতে তো পারেনি। নিশাদ অবাক হয়ে বলে, নীরা, তুমি এত তাড়াতাড়ি উঠে গেলে? তাতে তোমার অসুবিধা হয়ে গেল বুঝি? চাঁদনি নীরাকে ধরে কান্না করে দেয়। নীরা চাঁদনিকে সান্ত্বনা দিতে বলে, থাক কেঁদো না, আমার স্বামী যে আমায় কেমন ভালোবাসে তা ধরিয়ে দেখিয়ে দেওয়ার জন্য তোমার ভালো একটা জবের ব্যবস্থা করে দিব আমি। মানে? চাঁদনিকে যখন কুপ্রস্তাব দিয়েছিলে কিচেনে, আমি শুনে ফেলেছিলাম। তোমার দেরি হওয়াতে আমি ডাকতে গিয়ে এসব শুনে চাঁদনিকে চোখের ইশারায় রাজি হতে বলি। এরপর ও আমার রুমে গেলে তোমার মনে ভয় ঢুকাতে ওভাবে কিছু কথাবার্তা বলি। তুমি আমায় ঘুমের ওষুধ খাইয়ে পাপ করবে সেটাও জানতাম, তাই দুধটুকু খাওয়ার পরপর বমি করে ঘুমের ভাব ধরেছিলাম। ভাবতেই ঘৃণা লাগে তোমার মতো চরিত্রহীন আমার স্বামী। ভাগ্যিস চাঁদনি আমায় সহায়তা করেছিল, তাই তোমার আসল চরিত্রটা জানা গেল। ঘরেই তুমি এমন, না জানি বাইরে কত মেয়ের জীবন নষ্ট করেছো। ছি। আমি ক্ষমা করে দাও নীরা, আমার ভুল হয়ে গেছে। শরীরের যন্ত্রণা মানাতে না পেরে ভুলটা করেছি। প্লিজ আমায় আমাদের সন্তানের কথা ভেবে হলেও ক্ষমা করে দাও। গরিব স্বামীর সাথেও সংসার করা ভালো, কিন্তু বড়লোক চরিত্রহীন ছেলের সাথে না। বাবাকে বলে তোমায় যা যা দিয়েছিল সব কেড়ে নেওয়াবো। বাচ্চা পেটে থাকতে ডিভোর্স তো হয় না, বাচ্চা হতেই ডিভোর্স লেটার পেয়ে যাবে। আর আমার সন্তানকে মানুষ করার মতো সামর্থ্য আমার আছে। আমার জীবনে তোমার ছায়াও আমি দেখতে চাই না। চলে যাও এখান থেকে এই মুহূর্তে। প্লিজ নীরা, একটু বোঝার চেষ্টা করো। চাঁদনি আমায় ফাঁসাচ্ছে। দেখলেন ম্যাডাম, স্যার আমায় দোষ দিচ্ছে। সত্যিটা আমার জানা আছে। নিশা, তুমি কি বের হবে, নাকি আমি তোমায় দারোয়ানটাকে বের করে দিব? চাঁদনি, তোকে আমি ছাড়বো না। ওকে একদম ভয় দেখাবি না। তুইও চুলও ছিঁড়তে পারবি না, অসভ্য জানোয়ার একটা। যা এখান থেকে। নিশাদ নীরার বাবার পাওয়ার সম্পর্কে জানে, তাই কথা না বাড়িয়ে বাসা ছেড়ে গেল। নীরা চাঁদনির চোখের জল মুছে দিয়ে বলল, আজ থেকে আমাদের দুজনেরই একটা নতুন জীবন শুরু। এমন মানুষের সামনে টাকার জন্য কখনো আত্মসম্মান খোয়াবে না। টাকার প্রয়োজন হয় আমায় বলবে, আমি আছি। আপনার মতো ভালো মানুষ আছে বলেই পৃথিবীটা সুন্দর ম্যাডাম। সত্যের জয়টা সবসময় হলে সত্যি সুন্দর হয় জীবন।